ঈদযাত্রার দ্বিতীয় দিনে ট্রেন ও বাসে বেড়েছে যাত্রীর চাপ। খানাখন্দের কারণে বিভিন্ন মহাসড়কে যানজটের শঙ্কা। স্বাধীনতা দিবসে জাতীয় সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ। ধোয়া মোছা ও রং তুলির কাজ শেষ, কঠোর নিরাপত্তা। হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি নেতা হান্নান মাসুদের পথসভায় হামলা। আওয়ামী রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফের সোচ্চার এনসিপি। এবং সারা দেশে জমজমাট ঈদ কেনাকাটা, মার্কেট, বিপণী বিতান সহ ফুটপাতেও উপচে পড়া ভিড়। দম ফেলার ফুরসত নেই দর্জিপাড়ায়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। রেলে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে অনেকটা নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ কিছুটা বেশি। বাড়তি চাপ সামাল দিতে সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। টিকিটবিহীন যাত্রী ঠেকাতেও নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। এদিকে ভেতরে প্রবেশ করেও টিকিট স্ক্যান করে যাত্রা নিশ্চিত করা হচ্ছে। ঢাকা রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী তানজিদ ভুইয়া, সরাসরি যুক্ত হব তার সাথে। তানজিদ, রেলযাত্রার দ্বিতীয় দিনের চিত্র কেমন দেখছেন? যাত্রী এবং রেল কর্তৃপক্ষ কি বলছে? জি ধন্যবাদ। আপনি জানেন যে আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যে ঈদযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা এখানে বলতে পারি যে যারা অপেক্ষমান যাত্রী রয়েছেন তাদেরকে যদি আমরা দেখাতে চাই যে এখানে অপেক্ষমান যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবছর কিন্তু যেই প্রত্যেকটি রুটের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের কিন্তু অগ্রিম টিকিট কিন্তু অনলাইনে যেই বিক্রি শুরু হয়েছিল 14 মার্চ থেকে, এবং সেই 14 মার্চ থেকে 21 মার্চের যে ট্রেন যাত্রার টিকিট সেই বিক্রি শুরু হয়েছে। গতদিন থেকে কিন্তু ঈদযাত্রার যে ফিরতি টিকিটটি সেই টিকিট দেওয়া শুরু হয়েছে। আজকে তার দ্বিতীয় দিন। আমি যদি এখন আপনাদেরকে দেখাতে চাই যে এখানে যারা গন্তব্যে পৌঁছানোর জন্য যারা আসছেন তারা এই যাত্রীরা কিন্তু এখানে অপেক্ষা করছেন। এবং আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, এবছর কিন্তু 5 জোড়া যে বিশেষায়িত যে ট্রেনগুলো রয়েছে সেই বিশেষায়িত ট্রেনগুলো কিন্তু বিভিন্ন রুটে চলাচল করবে। সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু এখানে যে নিরাপত্তা ব্যবস্থাগুলো থাকে সেই ব্যবস্থাগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে এসে। এবং আরেকটি বিষয় যে এখানে আরেকটি বিষয় যে জানিয়ে রাখি যে রেলওয়ে কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছে যে যেই আমাদের 4 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে আজকে, এবং 5 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে 26শে মার্চ, এবং 6 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে কিন্তু 27শে মার্চ, এবং 7 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে 28শে মার্চ, এবং 8 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে 29 মার্চ, এবং 9 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে 30শে মার্চ। তো এখানে যারা যে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য যে যাত্রীরা রয়েছেন আরামদায়ক এবং যে তাদের যাত্রা স্বাচ্ছন্দ্য করার জন্যই কিন্তু এই বাংলাদেশ রেলওয়ের যে ট্রেনগুলো রয়েছে, এবং ট্রেনের যাত্রা কিন্তু অনেক যাত্রীরাই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করার জন্যই কিন্তু ট্রেনের যেই যাত্রা ওনারা কিন্তু সেই যাত্রায় যাওয়ার কিন্তু সবসময় চেষ্টা করেন। তো এবছর আমরা যেটি দেখতে পেয়েছি যে অনলাইনে টিকিট বিক্রির কারণে এবং অগ্রিম টিকিট বিক্রির কারণে কিন্তু যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে বলা চলে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। ধন্যবাদ তানজিদ। ঈদযাত্রায় বিভিন্ন মহাসড়কে যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে।
এর মধ্যে গাজীপুর চৌরাস্তা ও কালিয়াকৈরে চন্দ্রা তেমাথা মোড় এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বাস স্ট্যান্ড, মদনপুর মোরগাপাড়া চৌরাস্তা সহ বেশ কয়েকটি মোড় অন্যতম। যাত্রী ও চালকদের দাবির প্রেক্ষিতে এসব এলাকায় সতর্ক অবস্থান থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। চন্দ্রা তেমাথা মোড় দিয়ে উত্তরবঙ্গের 22টি জেলার যানবাহন চলাচল করে। মোড়ে আইল্যান্ড স্থাপন করায় সড়কের পশ্চিম পাশে রাস্তা সরু হয়ে পড়েছে। এবারের ঈদ যাত্রায় এতেই দেখা দিতে পারে বিপত্তি। নবীনগর ও বাইপাইল হয়ে ছুটে আসবে হাজার হাজার বাস, আবার গাজীপুর থেকেও আসবে অসংখ্য যান। ফলে চন্দ্রা মোড়ে যানজট অবধারিত বলে মনে করেন যাত্রী ও চালকরা। এই পার দু পার থেকে দুই পার থেকে গাড়ি আসে, এই জন্য যানজটটা বাজে। আইল্যান্ডে মনে করেন যে গাড়ি ঢুকলে তখন এই ভিতরে যে গাড়ি সবাই প্যান্ডার ওটায় উনি মনে করেন যে যানজট বেঁধে থাকে। গাজীপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আকমো আক্তারুজ্জামান বসুনিয়া বলেছেন, চন্দ্রা মোড়ে যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে। এই ফ্লোটাকে স্বাভাবিক রাখার জন্য আর কি আমরা চেষ্টা করব, যাতে এই জায়গাতে আর কোনো ধরনের অবস্টাকল তৈরি না হয় বা একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি এসে থামিয়ে আপনার যাতে পুরো রাস্তাটা ব্লক না হয়ে যায়, এই ব্যবস্থাটা আমরা করব। ঈদযাত্রায় কেন্দ্র করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গগামী যানবাহনের চাপ। গতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়েছে হাইওয়ে পুলিশ। টোল প্লাজার যানজট নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে ব্যবস্থা। কোনো প্রকার মানুষের সমস্যা না হয় পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে, যাতে খুব দ্রুত টোল আদায় করে গাড়িগুলো পার করা। ঝুঁকি এড়াতে যারা আগেভাগেই বাড়ির প্রাণে রওনা দিয়েছেন তাদের দাবি যানবাহন সিন্ডিকেট নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর। এই যে গাড়ির একটা হয়রানি, এরা সারা বছরই এরকম করে। ঈদের আগেই যাচ্ছি, তথাপিও এখনো আমরা পর্যাপ্ত পরিমাণ টিকিট পাইনি। ঈদ যাত্রায় ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। যানজট নিয়ন্ত্রণে ফুটপাত দখলমুক্ত, ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ, রং সাইডে গাড়ি চলাচল এবং যত্রতত্র পার্কিং ও উঠানামা বন্ধ করা জরুরি বলে মনে করেন এই পথ ব্যবহারকারীরা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে আগেভাগেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহানগর পুলিশ। ক্রাইম পুলিশ যখন রোডের উপরে থাকবে, ভলেন্টিয়াররা যখন রোডের উপরে, জনগণ যখন আমার পাশে কাজ করবে, আমি মনে করি ছিনতাই, এই চুরি ছিনতাইগুলো অবশ্যই দমন হবে। ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দৈনিক অন্তত 18 থেকে 20,000 যানবাহন চলাচল করে। ঈদের সময় যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়ে যায়। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সাইনবোর্ড হতে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মোট 21 কিলোমিটার সড়ক, মৌচাক বাস স্ট্যান্ড, চিটাগাং রোড, শিমরাইল মোড়, কাশপুর বাস স্ট্যান্ড, মদনপুর ও মোরগাপাড়া চৌরাস্তায় যানবাহন চালক ও যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হয়। যানজট হয়তো প্রশাসনের জন্য আমরা অনুরোধ করবো যেন প্রশাসনের নিরসন করে রাস্তাঘাট। পরিবহন কর্তৃপক্ষ বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে ঈদযাত্রায় স্বস্তিদায়ক হবে। এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী একটু সক্রিয়ভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে হয়তো মানুষের যাত্রা নির্বিঘ্ন হবে। কাশপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কে বিশৃঙ্খলা এড়াতে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা তো নিয়মিত টহলের মাধ্যমে কোথাও যদি ছোটখাটো সমস্যা দ্রুত নিষ্পত্তি করে রাস্তাটা সচল থাকে সেই চেষ্টা করে। সবকিছুর পর এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে, এমনটাই চাওয়া সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে স্মৃতিসৌধ ধোয়া মোছা ও রং তুলির কাজ শেষ হয়েছে। মোহাম্মদ আরজুমিরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 26শে মার্চ উপলক্ষে ইতিমধ্যে জাতীয় স্মৃতিসৌধে ধোয়া মোছা, ফুলের শোভাবর্ধন এবং রং তুলির আচর সম্পূর্ণ করেছে গণপূর্ত বিভাগ। পরিচ্ছন্নতা কর্মীরা ধুয়ে মুছে প্রস্তুত করেছে পুরো স্মৃতিসৌধ এলাকা। আমরা চারা লাগাইতেছি, গাছে পানি দিতেছি, গ্রুপ নিরি করছি, তারপরে ওই যে ঘাস কাটা লাগতেছে, পরিষ্কার রাখতেছি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ লাখো জনতা। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের সম্মানে 3 বাহিনী গার্ড অব অনার প্রদান করবে। এছাড়াও উপদেষ্টা পরিষদ সদস্য, বিদেশি কূটনৈতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। মহান স্বাধীনতা
জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি কাজ, রক্ষণাবেক্ষণ মেরামত কাজ এবং রং তুলি, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে গণপূর্ত বিভাগ। প্রতিবারের না এবারও 26শে মার্চ উপলক্ষে আমাদের এখানে 3,500 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এখানে আমাদের পুলিশের আমিনবাজার থেকে শুরু করে আপনার গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই পুরা রাস্তাটাকে আমরা 12টা সেক্টরে ভাগ করেছি। স্বাধীনতা দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রায় 3,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। আফরিন পপি, মোহনা সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। এ সময় সমন্বয়ক হান্নান মাসুদ সহ প্রায় 50 নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি হবার চেষ্টা করলে আব্দুল হান্নান মাসুদ তার নেতাকর্মীদের কারো উস্কানিতে পা না দেওয়ার জন্য আহ্বান করেন। হামলার প্রতিবাদে ঘটনাস্থলে অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপির সমর্থকরা। এখান থেকে আমার গাড়ি ভাঙচুর করে এমন 5-7টা কি 7টা আমাদের মোটর বাইক নিয়ে চলে যায়। এখনো তারা দুই পাড়ে বাজারের দুই পাশে তারা এখনো মহড়া দিচ্ছে অস্ত্র নিয়ে। তারা আমি বলেছি যে আমি এখানে এসেছি, এখানে আমি বসে থাকবো, মেরে ফেলবো। আমরা এসব ভয় পাই না। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করছি, হাতিয়া সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদের লড়াই। আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম ও মার্কা দেখে ভোট দেবে না বলে আশা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর দলের দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইমে জালিয়ামের সময়, তাই দলটির নিবন্ধন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। রাজধানীর বড় বড় শপিং মলগুলোর মতো ফুটপাত মার্কেটগুলোতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। নানা বয়সী ক্রেতাদের আনাগোনায় রাজধানীর ফুটপাতগুলোতে কেনাকাটায় বিরাজ করছে উৎসবের আমেজ। বাজারে বাড়তি দামের অভিযোগ থাকলেও দোকানদারগুলো নতুন পোশাকের পর্যাপ্ত যোগান থাকায় খুশি ক্রেতা সাধারণ। আর ভালো কেনাবেচার কথা জানালেন বিক্রেতারাও। ঈদ সামনে রেখে নরসিংদী টেলার্সের দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা। বছরে বাকি সময়ে হাতে গোনা কাজ থাকলেও ঈদে ঘিরে দর্জিপাড়ায় এখন দম ফেলার ফুরসত নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ। কাজের চাপে নতুন করে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন। মাহবুবুর রহমানের প্রতিবেদনে জানাচ্ছেন তাহসিন তারিন। ঈদের আর বেশি দিন বাকি নেই, তাই শেষ সময়ে এসে নরসিংদীর দর্জির দোকানগুলোতে কাটিং মাস্টার ও কারিগররা এখন ভীষণ ব্যস্ত। দোকানে দোকানে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কাপড় তৈরির কাজ। দূর থেকেই কানে বাজে সেলাই মেশিন আর কাঁচির শব্দ। পোশাকের মাপ নেয়া, কাপড় কাটা আর সেলাই কাজে যেন দম ফেলার ফুরসত নেই। সাধ্যের মধ্যে পছন্দ মতো পোশাক তৈরি করাতে অনেকেই ছুটছেন দর্জির দোকানগুলোতে। তাই তো অর্ডার নেয়া ও কাজের চাপে দর্জির পাড়ায় বেড়েছে মানুষের আনাগোনা। ঈদ উপলক্ষে কাজ ইনশাল্লাহ খুব ভালো পাইতেছি। আমরা এখন আর অর্ডার নেই না, নতুন অর্ডার বন্ধ করে দিয়েছি। কাজের চাপ খুব বেড়ে গেছে আগের থেকে। এখন সকাল থেকে মধ্যরাত এমনকি ভোর রাত্র পর্যন্ত আমাদের দীর্ঘ পরিশ্রম করতে হচ্ছে। ফিরে পরে একটু রেস্ট দেওয়া যায়, রেস্ট দেওয়ার পরে ঘন্টাখানেক রেস্ট দেওয়া যায়, আবার 1 ঘন্টা পর থেকে নিয়ে একটানা আমাদের চেরি পর্যন্ত কাজ চলে। অন্য সময় তেমন কাজ থাকে না, তাই রোজগারও কম হয়। তবে ঈদের এই সময়টাতে কাজ বেশি থাকায় বেজায় খুশি দর্জিরা। বিগত যে দিনগুলো গিয়েছে আমাদের মাছ থেকে, এবছর আমরা কাজ করে ভালো টাকা পাচ্ছি। অন্যান্য সময়ের থেকে এখন একটু বেশি পরিশ্রম হইতেছে, প্লাস টাকাও বেশি পাইতেছে ইনশাল্লাহ। টেইলার্স ব্যবসায়ীদের পাশে সব সময় থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন এই ব্যবসায়ী নেতা। এই টেইলার শিল্পরা এবং টেইলার ব্যবসায়ীরা বা তাদেরকে সার্বিক সহযোগিতা করি এবং তাদের পাশে সবসময় আমরা থাকি। আমরা ব্যবসায়ী প্রতিনিধি যারা আছি, আমরা সারাক্ষণ তাদের দেখভাল করার চেষ্টা করি। নরসিংদী জেলায় প্রায় 3000 টেইলার্সের দোকান রয়েছে। তাদের এই ব্যস্ততা চলবে চাঁদ রাত পর্যন্ত। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
দর্শক, চন্দ্রাদ্রি মোড় দিয়ে উত্তরবঙ্গের 22টি জেলার যানবাহন চলাচল করে এবারের ঈদযাত্রায় এতেই দেখা দিতে পারে বিপত্তি। দর্শক, চন্দ্রাদ্রি মোড়ে রয়েছেন সহকর্মী আলহাজ হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তার কাছে জানবো সড়কের বর্তমান পরিস্থিতি। আলহাজ, সড়কে যানবাহনের সংখ্যা কেমন দেখছেন? ঈদযাত্রায় যানজট এড়াতে হাইওয়ে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে জানাবেন। মহাসড়কের যে চন্ডা এলাকায়, এই চন্ডা এলাকায় কিন্তু ঈদ আসলেই কিন্তু যানজটের সৃষ্টি হয়। আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখি যে কালিয়াকৈর উপজেলায় প্রায় 3 শতাধিক শিল্প কারখানা রয়েছে। এই শিল্প কারখানা যে রয়েছে, এই 71 যখন ছুটি হয়ে যাবে তখন কিন্তু এই চন্ডা এলাকায় যানবাহনের চাপ বেড়ে যাবে, যাত্রী সংখ্যা বেড়ে যাবে, যার কারণে কিন্তু প্রতি বছরই এই ঈদ আসলে কিন্তু যানজটের সৃষ্টি হয়। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপরে যে আইল্যান্ড রয়েছে, এই আইল্যান্ডের কারণে কিন্তু দুইটি গাড়ি কিন্তু একত্র যেতে না পারায় কিন্তু যানবাহন কিন্তু ধীর গতিতে চলে। আমি আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখি যে হাইওয়ে পুলিশের যে এডিশনাল ডিআইজির সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে এই মহাসড়কে কেন্দ্র করে যাতে নির্বিঘ্নে ঈদে বাড়ি যেতে পারে, তার জন্য কিন্তু হাইওয়ে পুলিশ 1000 পুলিশ এই মহাসড়কে কাজ করবেন এবং যাতে করে নির্বিঘ্নে ঈদযাত্রায় মানুষ বাড়ি যেতে পারে। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ পরিস্থিতি। আলহাজ, ধন্যবাদ আপনাকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শিক্ষার্থী সহ সব ধরনের ভিসা ফি 7% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী 9 এপ্রিল থেকে স্বল্পমেয়াদী পর্যটন ভিসার জন্য আবেদনকারীকে গুনতে হবে 127 পাউন্ড। এছাড়া 5 বছর ও 10 বছর মেয়াদী ভিসার ফি করা হয়েছে 848 এবং 1059 পাউন্ড। এছাড়া যারা এটিএ ভিসার আবেদনে আগ্রহী তাদেরকেও 9 এপ্রিলের পর থেকে 10 পাউন্ডের পরিবর্তে গুনতে হবে 16 পাউন্ড। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। জি, আমরা প্রথমে আমাদের যে সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো সেগুলো বলছি। প্রথমেই প্রথম আলো শিরোনাম করেছে ঈদে টোলঘরে যানজটের সংখ্যা, স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার কম। এবং আরও একটা হেডলাইন করেছে হৃদরোগে আক্রান্ত তামিম 48 ঘন্টা পর্যবেক্ষণে। এবং ইত্তেফাক হেডলাইন করেছে ঈদের ছুটিতে নিরাপত্তার শঙ্কা, ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, প্রধান উপদেষ্টা। এবং তারপর সমকাল করেছে বেড়েছে দারিদ্র্যের হার, কমেছে খাদ্য নিরাপত্তা। এবং আরও একটা হেডলাইন পথসভায় বাধা, হামলায় আহত হান্নান মাসুদ। এরপর বাংলাদেশ প্রতিদিন করেছে মাঠে হার্ট অ্যাটাক তামিমের, পরানো হলো রিং। এবং আরেকটা হেডলাইন হচ্ছে চোখে চীন, ডক্টর ইউনূস যাচ্ছেন কাল। বণিক বার্তা করেছে ভয়াল 25শে মার্চ আজ গণহত্যা দিবস। এবং আরও একটা আছে সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে, দাবি বিএনপির। এরপর সর্বশেষ দ্য ডেইলি স্টার করেছে দ্য ম্যাসাকার অ্যাট সিটিজি ক্যান্টনমেন্ট এবং তামিম হেলথ ক্রাইসিস শকস নেশনস। ভাইয়া, আমরা আসলে এই যে পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে প্রতিনিয়ত সংবাদপত্রের যে প্রধান হেডলাইনগুলো সেগুলো নিয়ে টুকটাক আলোচনা করি এবং আপনি সবসময় আমাদের সহযোগিতা করেন। তো আজকে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে এই যে 2 মেরুতে বিএনপির এনসিপি, সেই বিষয়টা সম্পর্কে একটু যদি বলতেন আমাদের। 2 মেরুতে বলার আগে আপনি আরেকটা হেডলাইন দেখছিলেন যে পথসভায় বাধা,
হামলায় আহত হান্নান মাসুদ গতকালকে যে ঘটনাটা সেখান থেকে শুরু করতে চাই একটু আমি। গতকালকে সেটাকে হান্নান মাসুদের যে হামলা, তাদের শিবির থেকে বলা হচ্ছে এটি বিএনপির যারা লোকাল, হান্নান মাসুদ হাতিয়ার ছেলে, ঘটনাটা চট্টগ্রাম হাতিয়ার বেল্টেই হয়েছে এবং তারা বলছে যে সেই লোকাল সেখান থেকে হামলা হয়েছে এবং এই যে তার পথসভায় যদি বিএনপি হামলা করে থাকে সেই একটা বিষয় আছে। শুধু এই একটা ঘটনাকেই এখন সামনে আনলে হচ্ছে না, এত কারণ হচ্ছে বেশ কিছু ঘটনা যেটা ওরা বলছিল যে বিএনপি এবং এনসিপি দুই শিবিরে বিভক্ত হয়ে আছে। কেন বিভক্ত? মূল ইস্যুটা হচ্ছে এখন দেখুন বেশ কয়েকটা জায়গাতে আমরা দেখছি এনসিপির যে দাবি সেটা হচ্ছে সংবিধানের সংবিধানকেই সংস্কার। গতকালকেও এনসিপি প্রধান তিনি বললেন যে বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এই সংবিধান রেখে নির্বাচন কিংবা অন্যান্য সংস্কারগুলো আসলে তারা চিন্তা করতে পারছে না। বিএনপির অবস্থান হচ্ছে যে ৭২ সংবিধানটি যেটি বিদ্যমান সংবিধান যেটি আছে সেটির খুব মাইনর কিছু সংস্কার করলেই হয়তো বাংলাদেশের যে কাঠামো, বাংলাদেশ যেভাবে চলে আসছে সেই কাঠামোতে বড় আকারের সংবিধান সংস্কারের পক্ষে বিএনপি নয়। এমনকি দেশের গতকালকে পরশু যে ঐকমত্য কমিশনে তারা যে প্রস্তাব জমা দিয়েছে দুজনেই, বিএনপি এবং এনসিপি দুজনেই তারা সুপারিশ এবং প্রস্তাবনা জমা দিয়েছে, সেই সুপারিশ এবং প্রস্তাবনাতেও কিন্তু দুজনের প্রায় একেবারে উল্টো মেরুর প্রস্তাবনা, উল্টো মেরুর চাওয়া পাওয়া, অর্থাৎ তাদের রাজনৈতিকভাবে বলি না কেন সেটা এবং প্রস্তাবনার ক্ষেত্রেও তাদের অবস্থান পুরোপুরি উল্টো, ডাইভার্ট দুইটা দল। কেন এটা হলো আসলে, মানে কেন ডাইভার্ট হতে হলো? দেখুন, অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ আমরা এখন দেখছি সেখানে বিএনপিও কিন্তু অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, সেটা বিএনপি দাবি করছে এবং আমরাও জানি, কারণ ওই আন্দোলনের সময় বিএনপির কোথাও মৌন সমর্থন, কোথাও মাঠের সমর্থন এটা ছিল। যদিও বড় নেতৃত্বের জায়গাটাতে এনসিপি বলতে আসলে যারা ওই সময় সমন্বয়ক ছিল তারাই, সমন্বয়ক থেকে তো এনসিপি গঠন হলো, তো তাদেরই তো হয়তো ফ্রন্ট লাইনে ছিল, কিন্তু স্টেক হোল্ডার বিএনপিকে বাদ দিয়ে চিন্তা করলে হবে না। কিন্তু পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে যে এনসিপির চাওয়া পাওয়া এক ধরনের ছিল, কারণ সেটাতে হচ্ছে তাদের পুরো রাষ্ট্র সংস্কারের কাঠামোকেই একেবারে ঢেলে ফেলার চিন্তা করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সঙ্গে প্যারালাল একটি, হয়তো চিন্তা করছে মুক্তিযুদ্ধের সঙ্গে প্যারালাল একটা এই যে অভ্যুত্থান ২৪টাকে তারা প্যারালালি নিয়ে আসার চিন্তা করছে। সেই প্যারালালি নিয়ে আসতে গেলে যত ধরনের সংস্কার বা ভিন্ন আঙ্গিক চিন্তা করতে হবে, বিএনপি সেদিকে যাচ্ছে না, যে কারণে এনসিপি এবং বিএনপি আপাতত মনে হচ্ছে যেন পুরোপুরি একেবারে মুখোমুখি অবস্থানে চলে আসছে। জি, ধন্যবাদ ভাইয়া। এরপর বণিক বার্তার যে একটা হেডলাইন করেছে, আমরা দেখছি যে সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে, দাবি বিএনপি এটা দাবি করেছে। তো এই সম্পর্কে যদি একটু বলতেন ভাইয়া। সেনাবাহিনী বিতর্কিত করার এই যে প্রসঙ্গটা সামনে আসছে, কবে থেকে প্রসঙ্গটা সামনে আসছে? মূলত হাসনাত আবদুল্লাহর একটি পোস্টকে কেন্দ্র করে। এর আগে কিন্তু সেনাবাহিনীকে এভাবে করে, সেনাবাহিনীর সম্পর্কে আমরা এই ধরনের অবস্থান বিভিন্ন রাজনৈতিক দল, যদিও সেটা বিএনপি না, কিছু কিছু রাজনৈতিক দলকে বা দলের নেতারা এবং এনসিপিরও প্রথম দিকে, অর্থাৎ হাসনাত আবদুল্লাহর যে পোস্ট, সেই পোস্টটা তো অনেক ধরনের একেবারেই দেখা যাচ্ছে যে সেটা সেনাবাহিনীর ঘিরেই পোস্টটা করা হয়েছে। এরপরে কয়েকটা রাজনৈতিক দল নেতারাও দেখছি সেনাবাহিনীর বিরুদ্ধে বিষেধাগার মন্তব্য করছে এবং সবচেয়ে বড় যে ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পরশু সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিডগুলো দেখলে মনে হবে যেন একটি গুজবের ছড়াছড়ি, সেখানে যে সেনাবাহিনী এখনই ক্ষমতা নিয়ে নিচ্ছে কিংবা জরুরি অবস্থা জারি করা হচ্ছে, এরকম নানা টাইপের কথাবার্তা, বক্তব্য, মন্তব্য, গুজবে পুরো সোশ্যাল মিডিয়া একেবারে ছেয়ে গেছে। এই কারণে মানুষের ভিতরে একদম পারসেপশন তৈরি হচ্ছে যে সেনাবাহিনীর মানে দেশের পরবর্তী পদক্ষেপ কী হবে। এই ধরনের পদক্ষেপ চিন্তা করতে করতে একটা মানে সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করে দেওয়ার মতো একটা পরিকল্পনার চেষ্টা করা হচ্ছে। সেটাই মূলত বিএনপি বলছে যে এটা আসলে কোনোভাবেই কাম্য না। সেনাবাহিনী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তারা গণ অভ্যুত্থানেও তাদের ভূমিকা যদি চিন্তা করা হয়, মানুষ নিশ্চয়ই সেটাকে দেখবে যে না, সেনাবাহিনীর ভূমিকার কারণে বড় ধরনের রক্তপাতের হাত থেকে বাংলাদেশ বেঁচে গেছে। এইসব কারণে বিএনপি চাচ্ছে না যে, বা বলছে যে এই ষড়যন্ত্রগুলোকে তারা মোকাবেলা করার চিন্তা করছে এবং সেনাবাহিনীকে যেন তাদের মর্যাদা এবং সম্মান দিয়েই এই দেশে রাখা যায় এবং মানুষ যেন সেই সম্মানের চোখে দেখে। জি, ধন্যবাদ নাসির ভাই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং এত চমৎকার করে প্রত্যেকটা হেডলাইন সুন্দর করে বর্ণনা করবার জন্য। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঈদযাত্রার দ্বিতীয় দিনে ট্রেন ও বাসে বেড়েছে যাত্রী চাপ, খানাখন্দের কারণে বিভিন্ন মহাসড়কে যানজটের শঙ্কা। স্বাধীনতা দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ, ধোয়া মোছা ও রং তুলির কাজ শেষ, কঠোর নিরাপত্তা।
হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি নেতা হান্নান মাসুদের পথসভায় হামলা, আওয়ামী রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফের সোচ্চার এনসিপি। এবং সারা দেশে জমজমাট ঈদ কেনাকাটা, মার্কেট বিপণী বিতান সহ ফুটপাতে উপচে পড়া ভিড়, দম ফেলার ফুরসত নেই দর্জিপাড়ায়। এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।